ফিরে এলাম বিরতির পর। কথা হচ্ছিল রাগ, অ্যাগ্রেশন এবং তার সাথে সাথে এডিএইচডি। এবং এডিএইচডি যদিও বা একটা অসুখ, কিন্তু তার মধ্যে রাগ কিন্তু থাকে। আমরা সেইটা নিয়ে একটুখানি তুমি বলবে বিদিতা প্লিজ? অ্যাঙ্গার একটা কম্পোনেন্ট ওর মধ্যেও থাকে এবং অ্যাঙ্গার আউটবার্স্ট খুব কমনলি থাকে এডিএইচডি দের ক্ষেত্রে। কেন বলো তো? একটুতে অ্যাকচুয়ালি এডিএইচডির ক্ষেত্রে অ্যাঙ্গারটা একটু অন্যরকম, কারণটা একদম অন্যরকম। কারণ ওদের উপরে এমনি সোশ্যাল প্রেশার বা এক্সপেকটেশন অনেক অন্যরকম থাকে। কারণ ওরা যেহেতু এই ধরনের বাচ্চারা যেহেতু নর্মাল বাচ্চাদের মতো বিহেভ করতে পারে না, ফলে সব সময় কিন্তু ওরা শোনে এই এটা করছো কেন, এই ওটা করো না, এই তুমি এখানে বসতে পারো না। ইনফ্যাক্ট বাবা মারা অনেক সময় বাইরের লোকের কাছে কমপ্লেন করেন, ও তো ওকে নিয়ে আমি পারি না, ও তো এই করে ওই করে, প্রচণ্ড দুষ্টু, এই সমস্ত। ফলে যেটা হয় যে ওদের একটা মানে নর্মালি একটা প্রেশার থাকে, প্লাস ওদের একটা মানে ইম্পালস যেটা হয় আর কি, ইম্পালস কন্ট্রোল করার প্রবলেমও থাকে। মানে ধরুন বাচ্চাটা যে জিনিস ভেঙে ফেলছে সবসময় কিন্তু ওর যে হাইপার অ্যাক্টিভিটির জন্য ভেঙে ফেলছে তা নয়, হয়তো কিছু ইম্পালসিভ হয়ে গিয়ে এটা এখান থেকে ওখানে রাখবো, টক করে ভেঙে গেল, এমন একটা কিছু করে ফেললো যার একটা কনসিকোয়েন্সটা অন্যরকম হয়ে গেল। আমাদের ছোটবেলায় অনেকে থাকতো যে হাত থেকে পেন্সিল পড়ে যেত, এখান থেকে ওখানে নিয়ে যাবে কাপটা ঠাস করে। আমি জানি না এখন বোধহয় সেগুলোকে আমরা একটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডারে পরিণত করে নাম দিতে পেরেছি। মানে অনেক সময় দেখবেন এরকম বলেও যে আমি ঠিক এরকম করতে চাইনি, এরকম হয়ে গেল। মানে সেটা হচ্ছে ইম্পালস কন্ট্রোলের প্রবলেম, যে ও বুঝতে পারেনি কি করলে এটা হতো। ফলে নেগেটিভ কনসিকোয়েন্স তো ওকে ফেস করতেই হয়, ওকে তো সেই জায়গাটা তো ওকে কেউ হেল্প করে না। ফলে ওদের মধ্যে একটা মানে ইন জেনারেল একটা ডিসকমফর্ট থাকে, একটা ইন জেনারেল একটা। তার মানে বিদিতা তুমি যেটা বলছো যে সাধারণ বাচ্চাদের বা সাধারণ মানুষদের যে রাগ হয়, সেই রাগের পেছনে একটা বিশেষ কোনো ট্রিগার থাকে বা বিশেষ কোনো কারণ থাকে। আর এই ধরনের শিশু যারা এডিএইচডি থেকে ভোগে, তাদের মধ্যে যে ক্রোধটা হয়, সেই ক্রোধটা কিন্তু পেছনে সবসময় কোনো কারণ নাও থাকতে পারে। এটা এমন যে তারা নিজেদের উপর সেই নিয়ন্ত্রণটা রাখতে পারে না, কন্ট্রোলটা রাখতে পারে না, সেই জন্য তাদের হাত থেকে পড়ে যায় এবং তার ফলে তারা বকা খায়, তার ফলে তাদের রাগ হয়। প্লাস ওদের নিজেদের ইমোশনের যে রেগুলেশন, আমরা তো আমাদের ইমোশনকে কন্ট্রোল করি মোটামুটি, কখনো রাগ করি কখনো ইয়ে করি, ওদের রেগুলেশনটাও ঠিকমতো পারে না। আচ্ছা, সেটাতে ওদের একটা ডেফিসিট থাকে, সেই জন্য ওরা খুব রেগে যায় বা ইরিটেবিলিটি থাকে, একটা অ্যাঙ্গার আউটবার্স্ট, মানে জিনিসপত্র ছুঁড়ে ভেঙে ফেলা, নষ্ট করা। আমাদের একটা ফোন আছে, দেখে নিই আমরা এই বিষয়ে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, আমি পাটুলি থেকে শাশ্বতী বলছি। হ্যাঁ শাশ্বতী বলুন, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আচ্ছা, আজকের বিষয়ে আমি একটু কথা বলতে চাই। নিশ্চয়ই। আপনার উপস্থাপনা আমার ভীষণ ভালো লাগে। হ্যাঁ, তো আপনি যে একটু আগে বলছিলেন যে রাস্তাঘাটে বেরোলেই আমরা অসংখ্য গালিগালাজ আমাদের শুনতে হয়, এটা একদম মানে আমার মনের কথা। আমার একটি 10 বছরের মেয়ে আছে, তাকে নিয়ে আমাকে প্রায় বেরোতে হয়। এইবারে রিক্সাওয়ালা, অটোতে যাচ্ছি, বাসে যাচ্ছি, এমন সব মানে ভাষা কানে আসে, আমি তো মানে জাস্ট অপেক্ষা করি যে আমার মেয়ে হয়তো আমাকে ফিরে জিজ্ঞেস করবে যে মা এটা কি এগুলোর মানে কি। মানে আমি অত্যন্ত বিব্রত বোধ করি, এবং আমাদের দেশে এই সমস্ত কোনো আইনও নেই, যার জন্য এগুলো বন্ধ হলে আমাদের সবার পক্ষেই খুব ভালো হয়। আচ্ছা, সেকেন্ডলি আরেকটা কথা বলি আমার মেয়ের ব্যাপারে। আমার মেয়ে এমনি খুব ইন্টেলিজেন্ট, সবই ঠিক আছে, কিন্তু ওর পড়াশোনার মনোযোগটা ভীষণ কম। তো এমনিতে ও খুব কম পড়ে, ও মোটামুটি ভালো রেজাল্টই করে, কিন্তু পড়তে বললে যে বসে না তা নয়, মানে বসে আছে কিন্তু সবসময় অন্য মনস্ক, এদিকে তাকাচ্ছে ওদিকে তাকাচ্ছে। তো এটা নিয়ে আমি এবং আমার হাজবেন্ড খুব মানে ইয়েতে আছি, এবং ওকে অনেক ভালো করে বুঝিয়েছি, বলে যে না আমি পড়ি তো। কিন্তু আমার মনে হয় স্কুলের টিচাররাও বলেন যে ও যদি আরেকটু ভালো মানে মন দিত তাহলে আরো বেটার রেজাল্ট করতো। তো এই জন্য যদি আপনারা আমাকে একটু হেল্প করেন যে কিভাবে ওকে মানে ঠিক মানে লাইনে আনা যায় আর কি, এটাই বলার। মানে লাইনে আনা যায় না শাশ্বতী, কি করে ওর মনোযোগ লাইনে তো আছে। হ্যাঁ, পড়াশোনার ব্যাপার এক্স্যাক্টলি। শুনতে থাকুন আপনি। শাশ্বতীকে কোনো প্রশ্ন করবে দিদি? না, আমি বলছি অনেক সময় মনোযোগের অভাব যেটা আমরা দেখি,
হয়তো বাচ্চাটা পড়ায় ঠিকমতো ইন্টারেস্ট পাচ্ছে না, পড়ার মেটেরিয়াল হয়তো যেরমভাবে রয়েছে ওর কাছে, যেভাবে ওকে পড়তে বলা হচ্ছে বা পড়তে শেখানো হচ্ছে, সেটা হয়তো ওর পক্ষে অ্যাডিকুয়েট ইন্টারেস্টিং নয়, সেজন্য ও বই নিয়ে যতক্ষণ বসে থাকে ততক্ষণ পড়ে না। হ্যাঁ, সেক্ষেত্রে একটা তো হচ্ছে যে টাইম করে দেওয়া, যে তুমি এইটা এই সাবজেক্টটা এতক্ষণ সময়ের মধ্যে পড়বে, এই সাবজেক্টটা এতক্ষণ সময়ের মধ্যে পড়বে, এই সাবজেক্টটা এতক্ষণ সময়ের মধ্যে পড়বে, সেটা করে দেওয়া। এবং এটা করে দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যেন বাচ্চাটার পুরো দিনের টাইমটা আমি পড়াশুনো এবং এটা ওটা দিয়ে এনক্রোচ না করে ফেলি। তার একটা নিজস্ব স্পেস থাকা দরকার, নিজস্ব টাইম থাকা দরকার, খেলাধুলোর টাইম থাকা দরকার, ইন্টারাকশনের টাইম থাকা দরকার। আর সেকেন্ডলি পড়ার সাবজেক্টগুলোকে বা পড়ানোর বিষয়গুলোকে একটু ইন্টারেস্টিং করে প্রেজেন্ট করাটা অনেক বেশি দরকার। কিন্তু বিদিতা, আমার এইখানেই আমার একটা বিশাল সমস্যা, সেটা হলো যে আমাদের শিক্ষা ব্যবস্থা যা, আমাদের কারিকুলাম যা, আমাদের টিচাররা যেভাবে পড়ান, তাতে এই যে ইন্টারেস্টিং করে তোলা, একটু অন্যরকম করে পড়ানো, একটু বাচ্চাদের কথা ভেবে পড়ানো, সেগুলোর কিন্তু সম্ভাবনা নেই। তো ওই দিকটায় কিন্তু আমরা বিশেষ কিছু পরিবর্তন আনতে পারবো না। এখন তুমি আমাকে বলো, আমাদের শ্রোতা এবং দর্শক বন্ধুদের জন্য, যে আমরা যদি ধরেও নিই যে আমাদের পড়াশুনো ভীষণ বোরিং এবং ভীষণ একটা লেভেলে ভীষণ একই রকম ভাবে পড়তে হবে, সেক্ষেত্রে আমরা একটু যদি মনোযোগ চাই, সেক্ষেত্রে কি তাহলে রুটিন করে দিলেই হবে, না তার সঙ্গে তোমায় আরেকটু কিছু করতে হবে? না, রুটিন একটা জিনিস, ওই যে ইন্টারেস্টিং করার ব্যাপারে আমার একটা বক্তব্য আছে, যেটা অন্তত বাবা মারা একটু চেষ্টা করলে পারেন করতে, যে বাবা মারা যদি নিজেদের তরফ থেকে বাচ্চাটিকে চাপ না দিয়ে একটু ওনারা যদি একটু চিন্তা করেন যে কিভাবে একটু ইনোভেটিভলি ওর কাছে যখন পড়াচ্ছি, ওকে যখন পড়ানো হচ্ছে, তখন কতটা আমি ইনোভেটিভলি ওকে ইন্টারেস্টিং করে দিতে পারি। নর্মালি বাবা মার ইনভলভমেন্ট থাকলে এবং বাবা মা যদি নিজে অনেস্টলি চেষ্টা করেন যে এটা ঠিক আছে, আমার এখন 10 বছর বয়স, আমার কীরকম হলে ইন্টারেস্টিং লাগতো, এটাও যদি উনি ভেবে করার চেষ্টা করেন, তাহলে যে চেঞ্জটুকু আসবে সেটাও অনেক। নর্মালি কি হয়, বাচ্চাদেরকে আমরা একটা টাইমের পরে, ধরুন আমি বলছি তো 1 তো অনেক দেরিতে বললাম, টিউশন পাঠিয়ে দিই। এবার সেটাও আরেকটা ধরুন একটা সিস্টেম চলছে, এবং সেই টিউশনে গিয়েও সে তার মতো সিস্টেমে চলবে, আমি সেটা খুব ইন্টারেস্টিং হবে এক্সপেক্টেড নয়। ফলে বাবা মা যদি নিজে ইন্টারেস্ট নেন, বাবা মার টাইম অনেকটা বাচ্চার সঙ্গে, কোয়ালিটি টাইম অনেকটা বেরোবে, এবং সেই টাইমটাতে বাচ্চাও ইন্টারাক্ট করবে, ভালো হবে, তাতে যতটা ইমপ্রুভমেন্ট হবে সেটা কিন্তু আমরা আনতে পারি, চেষ্টা করি। আমি তোমার কথা শুনতে শুনতে আরেকটা জিনিস ভাবছিলাম, সেটা হলো যে মনোযোগ দেয়ানোর জন্যে আমরা কি ওই রিওয়ার্ড বা স্টার বা এই ধরনের কোনো একটা সিস্টেম কি আমাদের মা বাবারা করতে পারেন? যে ধরো তুমি আজকে 1 ঘন্টা একটা সাবজেক্ট পড়লে, তুমি আগামীকাল যদি সেম সাবজেক্টটা 10 মিনিট বেশি পড়ো, তাহলে তোমাকে আমি একটা স্টার দিলুম, এবং এই সপ্তাহের শেষে এই স্টারগুলো রিডিম করে তুমি তোমার পছন্দ মতো যদি একটা কোল্ড ড্রিঙ্ক খাও, কি তোমার পছন্দ মতো একটা আইসক্রিম খাও, এইটা কি করলে তোমার মনে হয় যে মনোযোগ বাড়তে পারে? এটা বিহেভিয়ারাল প্রবলেমের জন্য অনেক বেশি অ্যাপ্লিকেবল, অনেক বেটার ইউজ হয়। তবে এটার একটা অন্য সাইড এফেক্ট আছে। এটা সাইড এফেক্টটা হচ্ছে যে বাচ্চার অনেক সময় এক্সপেকটেশন তৈরি হয়ে যায়, আমার ওই জিনিসটা লাগবে, আমার 5টা স্টার দরকার, আমি তাহলে এই কাজগুলো করে ফেলি, 5টা স্টার পেয়ে যাবো, আমি জিনিসটা নেব। কিন্তু সেটা আমি একদম বুঝতে পারছি, বাচ্চারা ভীষণ ভীষণ বুদ্ধি রাখে এবং একটা লেভেলে তারা কিন্তু ম্যানিপুলেট করে। আমি ম্যানিপুলেট শব্দটা এখানে একদম খারাপভাবে ব্যবহার করছি না, কিন্তু সেটাও যদি করে, অন্তত সে যদি মনে করে যে আমার সপ্তাহের শেষে আমি চকবার খাবো এবং তার জন্য আমি মনোযোগ দিয়ে পড়বো এবং পড়ে আমি টাস্কগুলো শেষ করব, সেটা কি খুব অন্যায় বিদিতা? না না, খুব অন্যায় নয়, এবং এটা আমরা এই মেথডটা তো ইউজ হয়, আমরা তো মেথডটা ইউজ করি, এবং সেটা একটা টাইমের পরে মানে কন্ট্রোল রেখে আমরা এটাকে আস্তে আস্তে বন্ধ করে দেওয়ার কথা বলি, নাহলে ওটাতে একটা ওভার ডিপেন্ডেন্স এসে যায়। এবং এই মেথডটা ইউজ করার পেছনে কারণটাই হচ্ছে যে প্রথম দিকে শুরু হোক, একটা অভ্যেস হয়ে যাবে, এটা মনোযোগটাও কিন্তু একটা অভ্যেস, চর্চা। একদম আমি তোমার সাথে একমত। সেই চর্চাটা যদি একটা লেভেল পর্যন্ত রিচ করে যায়, তাহলে তো আমার গেইন হলো সেখানে, এবং তারপর আস্তে আস্তে আমি অন্যভাবে আমি সিচুয়েশনটাকে ম্যানিপুলেট করে ওর এই রিওয়ার্ড ডিপেন্ডেন্সটা আস্তে আস্তে কমিয়ে নিতে পারি। বেশ বেশ চমৎকার। আরেকটা ফোন আছে বিদিতা।
হ্যালো, হ্যালো, নমস্কার। নমস্কার। হ্যাঁ, বলুন। আমি হ্যাঁ, আপনাদের নমস্কার। নমস্কার। তো আমি কথা বলতে চাই আমার ছেলের সম্বন্ধে। একটু জোরে বলবেন কি? আজকে কোনো কারণে বিঘ্ন ঘটছে এবং আস্তে শোনাচ্ছে। আচ্ছা, আমার বোধহয় মোবাইলটাই বোধহয় একটু ডিস্টার্ব করছে হয়তো। এখন ঠিক আছে, বলুন। আচ্ছা, ঠিক আছে। আমি ছেলের সম্বন্ধে একটু বলতে চাই। হ্যাঁ, বলুন। তো ছেলেকে তো অনেক কষ্ট করে মানুষ করেছি। ছোট্ট থেকে এর আগে এক ভদ্রমহিলা বলতেন যেভাবে একটা বাচ্চাকে যেভাবে কষ্ট করতে হয়, পড়াশোনায় মন দিতে না, ঠিক সেরকম খুবই কষ্ট করে আমি মানুষ করেছি। তো এখন ছেলের 27-28 বছর বয়স। তো তাকে বিয়েও দিয়েছি আমি। খুব মানে অবস্থাপন্ন ঘরে মেয়ে, কিন্তু মেয়েটির মনটি কিন্তু খুব একটা ভালো নয়। কিন্তু ছেলে এখনো পর্যন্ত সম্পর্ক রাখে। কিন্তু এই নিয়ে সংসারে প্রচন্ড অশান্তি আমার। হয়তো ছেলে এইরকমও বলে যে আমার সুসাইড করতে ইচ্ছা করে এই ঝঞ্ঝট ঝামেলায়। আমি যে কি করব। না, একটা আমার প্রশ্ন ছিল যে আহ, সম্পর্ক রাখে মানে আমি ঠিক বুঝলাম না। সম্পর্ক রাখে মানে এখনো মানে হয়তো বারণ টারণ করে হয়তো আমার সাথে সম্পর্ক রাখতে, কিছু যাই হোক এখনো কথা বলে, কিন্তু তার মন থেকে খুবই আমায় ভালোবাসে, কিন্তু পারে না ভালোবাসতে আমাকে। আচ্ছা, আমি আমি ঠিক বুঝেছি কিনা আমরা একটু আপনার সঙ্গে ঝালিয়ে নিই। আচ্ছা আচ্ছা। যে আপনার 27-28 বছরের একটি ছেলে রয়েছে, হ্যাঁ। তার বিবাহ হয়েছে, হ্যাঁ। কিন্তু সে বউয়ের সঙ্গে আপনার সমস্যা আছে। ছেলেটি আপনাকে ভীষণ ভালোবাসে। বউর সাথে আমার কিছু সমস্যা নেই, বউটির ঠিক মনটা ভালো নয়, মানে ছুটে বা একটু একা থাকবো একা খাবো এইরকম। আচ্ছা, আপনারা কি একসঙ্গে থাকেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। আচ্ছা। এবং বউটি বোধহয় চায় না যে ছেলেটি মার সঙ্গে সম্পর্ক হ্যাঁ, রাখুক, হ্যাঁ রাখুক, এবং মানে আমার সেইটা মানে নিয়েই ছেলে কষ্ট। ছিল, ছেলে একটা মা প্রাণ ছিল, হুম ছেলেটা মা প্রাণ, সেটা আমার বউয়ের সহ্য হয় না আর কি। হুম সেটা আর কি আমার থেকে একটু সরিয়ে নিয়ে যাবার চেষ্টা, কিন্তু আমি তো খুব কষ্ট করে মানুষ করেছি, হুম সেটা কি করব ভেবে পাই না। কোথাও মনে হচ্ছে যে আপনার ভীষণ- থেকে দূরে সরে ভীষণ যাচ্ছে। কষ্ট হয়, ভীষণ কষ্ট। এত কষ্ট করে মানুষ করেছেন, এত খুব আবেগ কষ্ট করেছি। আবেগ দিয়ে তাকে বড় করেছেন, এখন শুনুন, যদি সে বড় শুনুন, বয়সে আপনার আমার থেকে ছেলে চলে কিন্তু- যায়। হ্যাঁ, আমার ছেলে কিন্তু ইঞ্জিনিয়ার, সে একটা এমএনসিতে চাকরি করতো। হুম হ্যাঁ, সে শ্বশুরের অবস্থা খুবই ভালো, ছেলের চাকরি ছাড়িয়ে নিয়ে এসেছে, এখন নিজে আবার অন্য কোনো কিছু একটা করছে, কিন্তু সেই ছেলেকে আর সেই আগের মতো তো পাই না। আর বউটি কোনো রকম কি করবো আমি ভেবে পাই না। ছেলের সাথে একটু মনোমালিন্য হয়, ছেলেও মনে হয় প্রচন্ড চাপে থাকে, মাঝে মাঝেই বলে যে সুসাইড করবো। হ্যাঁ, কি দেখুন করবো ছেলের আপনারা ক্ষেত্রে যদি একটু বলেন আমি খুব হ্যাঁ, উপকৃত হই। আমার যেটা মনে নিশ্চয়ই। হয় যে ওনাদের যে ম্যারাইটাল যে প্রবলেম রয়েছে তার জন্য কিন্তু একটা মানে ঠিকমতো ইন্টারভেনশন যেটাকে আমরা বলি, মানে ম্যারিটাল কাউন্সেলিং বা তার জন্য প্রয়োজন হলে আরও কিছু ম্যানেজ, মানে সেগুলো কিন্তু করা দরকার, এবং সেই রিলেশনশিপটাকে হ্যান্ডেল করাটা সব থেকে বড় কথা। ম্যারিটাল কাউন্সেলিং মানে শুধু যে ওয়াইফের সঙ্গে হাজব্যান্ডের কীভাবে অ্যাডজাস্টমেন্ট হবে সেটা নয়, বরং হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ কীভাবে তার এনভায়রনমেন্টের সঙ্গে অ্যাডজাস্টেড হবেন সেটাও কিন্তু তার একটা পার্ট। ফলে এখানে আমার মনে হয় ছেলের জন্য এটা উড বি আ গ্রেট হেল্প, এবং ওনার যখন মনে হচ্ছে যে সুইসাইড করতে ইচ্ছে করে বা বাঁচতে ইচ্ছে করে না, তার মানে আমরা কিন্তু এটা মানে আন্দাজ করতেই পারি যে ওনার ভেতরে একটা সাংঘাতিক মানসিক চাপ চলছে, সেটা স্বাভাবিক। কিন্তু হ্যান্ডেল হওয়া দরকার। স্বাভাবিক। কিন্তু আমার প্রশ্নটার মধ্যে আরো দুটো তিনটে দিক আমার মনে হচ্ছে যে উঠে আসছে। এক হলো যে আহ, ছেলেটির দোটানা হচ্ছে সে মায়ের সঙ্গে থাকবে না, স্ত্রীর সঙ্গে থাকবে। দ্বিতীয় কথা যেটা আমার মনে হলো ওনার কথা থেকে যেটা বেরোলো, যে দুটো বাড়ির মধ্যে অর্থনৈতিক বৈষম্য বোধহয় আছে, মানে ইকোনমিক স্ট্যাটাসের একটা ডিফারেন্স আছে, কারণ শ্বশুর চাকরি ছাড়িয়ে দিয়েছেন এই কথাটা কিন্তু উনি ব্যবহার করলেন।
কাজে তার এক ধরনের ইকোনমিক কিন্তু সোশ্যালও থাকতে পারে। হ্যাঁ, কাজে তার কিন্তু এক ধরনের ইমপ্লিকেশন এবং কনসিকোয়েন্সেস রয়ে যায়। আরেকটা কথা উনি আমাদের বললেন, সেটা হলো যে একটা তো হলো যে এনিওয়ে এটা আমার মনে হলো যে শ্বশুর চাকরি ছাড়িয়ে দিয়েছে এবং মেয়েটি ভীষণ হিংসুটে এবং মনটা ভালো নয়। তো এই দুটো দিক কি করে আমরা অ্যাড্রেস করব বিদিতা? দেখুন, সব রকমই তো মানুষ আমাদের চারপাশে থাকে। এবার তাকে ঠিক করাটার থেকে আমি যদি নিজের দিকে একটু ফোকাস করে যদি ভাবি যে আমি কি করে এই স্ট্রেস থেকে বেরিয়ে আসবো, সেটা অনেক বেশি ইউজফুল। কিন্তু আমি একদম তোমার সাথে স্ট্রেস থেকে বেরিয়ে আসা মানে সম্পর্ক থেকে বেরিয়ে আসা নয়, মানে না ব্যাপারটাকে হ্যান্ডেল করা আর কি। কিন্তু কোথাও কি তোমার মনে হয় যে যদি যুক্তি দিয়ে আবেগটাকে একটু সরিয়ে রেখে যুক্তি দিয়ে যদি খোলাখুলি বৌমার সঙ্গে একটু কথা বলা যায়, যদি মাই নিজে বলেন যে তোমার এই ব্যবহারে আমার দুঃখ বোধ হয়, আমার মনে হয় সেটা কি কাজে লাগবে না লাগবে না? মায়ের বলাটার থেকেও আমার মনে হয় হাজবেন্ড যদি বলেন যে আমার এইগুলো অসুবিধা লাগছে, এইগুলো ঠিক মনে হচ্ছে না, এইগুলো ঠিক মনে হচ্ছে, সেটা অনেক বেশি, তার অনেক অন্যরকম ইম্প্যাক্ট থাকবে। তার মানে তুমি এবার ওনার স্কিলটার মানে অ্যাসার্টিভ হওয়াটা একটু দরকার, যে ওনাকে যখন বলা হচ্ছে এক জায়গা থেকে চাকরি ছেড়ে দিয়ে আরেক জায়গায় জয়েন করতে বলা হচ্ছে, উনিও তো অ্যাডাল্ট, তো ওনারও তো নিজস্ব সে থাকবে, ওনারও তো নিজস্ব বক্তব্য থাকবে। সেই জায়গাটা কিন্তু একটু রিভাইভ করা দরকার এবং সেইখানে কমিউনিকেশনটা কিন্তু অনেক ইমপ্রুভ করা। তার মানে বোঝা যাচ্ছে যে ভদ্রলোকের ভিতটা একটু নড়ে গেছে এবং তাকে বোধহয় একটু কাউন্সেলিং বা কিছু একটা সাপোর্ট বোধহয় ওনার লাগবে, তাহলে হয়তো টোটাল এনভায়রনমেন্টটা চেঞ্জ করবে। বিদিতা আরেকটা ফোন আছে, একটু নিয়ে নি। হ্যালো।